টিচিং এড অনলাইন এডুকেশনে তোমাদের স্বাগতম। তো সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা গত ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমরা চেষ্টা করব কিছু নিয়ম এবং আমরা অঙ্ক করার চেষ্টা করব। একটা অঙ্ক করব এবং চেষ্টা করব এই অঙ্কের ভিতরে আমাদের অন্য যে কনসেপ্টগুলো আছে, যে বিষয়গুলো আছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো এখানে যেহেতু এক একজনের কাছে তোমাদের এক এক রকমের বই আছে, তো তোমরা একটা ইউনিভার্সিটি কোশ্চেন নাও, সেটা হচ্ছে NU BB অনার্স অ্যাকাউন্টিং 2017। NU BB অনার্স অ্যাকাউন্টিং 2017 এই অঙ্কটা আমরা সমাধান করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। আর এই অঙ্কটা নেওয়ার একটু কারণটা হচ্ছে এই অঙ্কটা অন্য অঙ্ক থেকে একটু ডিফারেন্স টাইপের অঙ্ক, একটু মনোযোগ দিতে হবে। মনোযোগ দিয়ে করলে আশা করি আর সমস্যাটা থাকবে না। যেমন এখানে দেখো প্রশ্নটা বলছে যে হারুন এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজাকশন ইন মার্চ 2016। এখন অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলি, এখানে দেখো নিচে আমাদের সেলস আছে। কয় তারিখ এটা সেলস হচ্ছে যে তোমার এই যে 16 তারিখ। দেখো এই 16 তারিখে তোমার সেলস আছে কত টাকা? 85,000 টাকা, এবং সেলসের পাশে তোমার 65,000 টাকা কস্ট প্রাইস আছে। একটু দাগ দাও এটার পাশে। আবার 21 তারিখে 1,20,000 টাকা সেলস আছে, এটার পাশে 85,000 টাকা কস্ট প্রাইস আছে। কেন? আমাদের এই পণ্যগুলা হিসাব রক্ষণ করার নরমালি দুইটা পদ্ধতি। নরমালি আমরা আগে যেটা করি, পারচেজ হলে আমরা সেটাকে এক্সপেন্স মনে করি, সেলস হলে সেটাকে আমরা রেভিনিউ মনে করি নরমাল সেন্সের। কিন্তু যদি প্রশ্নে কোথাও যদি সেলস প্রাইস বলা থাকে, কস্ট প্রাইস বলা থাকে, অথবা সেলসের পাশে যদি কস্ট প্রাইস বলা থাকে, তখন আমাদেরকে নরমাল যেভাবে আমরা অঙ্কটা করি সেভাবে করা যাবে না। আমাদের মজুদ পণ্য বা আমাদের পণ্য হিসাব রক্ষণ করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। যে আমরা যদি বাংলাতে বলি, একটা হচ্ছে যে তোমার নিত্য মজুদ পদ্ধতি, যেটাকে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর একটা হচ্ছে যে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরিটা আমাদের আলোচনা করার দরকার নাই, পিরিয়ডিকটা হচ্ছে আমরা আগে যেটা করছি ওটাই। তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আমরা বুঝবো কিভাবে? এই যে তোমাদেরকে দাগাইতে বলছি যে দুইটা বিষয়, যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, যদি কোনো প্রশ্নে কস্ট প্রাইস দেওয়া থাকে, তাহলে অঙ্কটা করতে হবে আমাদেরকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিকটা আমরা সবাই পারি, পিরিয়ডিক আমরা 9-10 থেকে করে আসছি। ক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা নগদান হিসাব ক্রেডিট। বিক্রয় হলে নগদান হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এগুলো আমরা নরমালি জানি। ক্রয় হলে ব্যয়, আর বিক্রয় হলে সেটা কি আয়, অর্থাৎ ক্রয় হলে এক্সপেন্স আর ব্যয় হলে সেটা আমরা, এটা নরমালি পিরিয়ডিকটা আলোচনা করার দরকার নাই। তাহলে পিরিয়ডিক এবং পারপিচুয়ালের মধ্যে পার্থক্যটা কোথায়? জাস্ট এইখানে যেহেতু আমাদের এত বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমরা পরবর্তীতে এই যে মজুদ পণ্যের অর্থাৎ ক্যালকুলেশন যখন করতে যাব, বা একটা চ্যাপ্টার আছে ওইটা যখন করতে যাব, তখন এখানে আমরা বিস্তারিত শিখব। একটা শুধু মনে রাখবা, প্রথম শর্ত হচ্ছে যদি প্রশ্নে কস্ট প্রাইস দেওয়া থাকে, অঙ্কটা হবে পারপিচুয়ালের। প্রশ্নে যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, অঙ্কটা হবে কি পারপিচুয়ালের। আর পারপিচুয়ালের ক্ষেত্রে পারচেজকে আমাদেরকে অ্যাসেট মনে করতে হবে, অর্থাৎ পারচেজ, তারপরে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট এবং ট্রান্সফরমেশন ইন বা ফ্রাইট ইন, এই চারটার পরিবর্তে মার্চেন্ডাইজ লিখতে হবে। অর্থাৎ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পণ্যকে এক্সপেন্স মনে করা হয় বা পণ্যকে ব্যয় মনে করা হয়, কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের গুডস বা ইনভেন্টরি এটাকে আমাদের সম্পদ মনে করা, অ্যাসেট মনে করা, আর অ্যাসেটটার নাম হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অর্থাৎ যদি আমাদের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়, অর্থাৎ প্রশ্নে যদি আমাদের পারচেজ অর্থাৎ কস্ট প্রাইস দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের পারচেজ রিটার্ন, তারপরে পারচেজ ডিসকাউন্ট এবং ফ্রাইট ইন, এই চারটার পরিবর্তে তোমাকে মার্চেন্ডাইজ
ইনভেন্টরি লিখতে হবে এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হচ্ছে যে তোমার কি অ্যাসেটস, আর কিছু বলার দরকার নাই। ঠিক আছে, এখন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে কি পারচেজ রিটার্ন, তারপরে পারচেজ ডিসকাউন্ট এবং ফ্রাইট ইন, এই চারটার পরিবর্তে আমরা কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। যদি প্রশ্নে কস্ট প্রাইস দেওয়া থাকে আর কস্ট প্রাইস দেওয়া না থাকলে এগুলা আগে যেভাবে আমরা শিখে এসেছি ওইভাবে করব। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা কলামটা অঙ্কটা করি। প্রথমে আমরা কলামটা করে ফেলি। আমরা গতদিন বলছিলাম কিভাবে কলামটা করতে হয়। প্রথমে আমরা এখানে এভাবে আমরা কলামটা করি। একটু বড় অঙ্ক আছে, উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবে, এরপর এখানে লিখতে বলছি সামারি অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, এখানে প্রথমে ডেটের কলাম থাকবে, এরপরে আমাদের এখানে রিমার্কস, ক্যাপিটালের কলামটা সব সময় করতে হয় ক্যাপিটাল, আর এখানে অ্যাসেটের উপর এটাকে দুই ভাগ করতে হবে। এখানে লিখবো আমরা অ্যাসেটস, সবাই লিখো। এরপরে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা হচ্ছে তোমার রিমার্কস, আর এটা হচ্ছে কি ক্যাপিটাল, আর এখানে হচ্ছে আমাদের কি ডেট। প্রশ্নটা আমরা শুরু করি, আর উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা। প্রথমে বলছে দা ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট টাকা 1,50,000 এন্ড বট ইন ইজ এ ক্যাপিটাল টাকা 1 লাখ। সে 1,50,000 টাকা তার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করছে, কিন্তু ব্যবসায় আনছে 1 লক্ষ টাকা। গতদিন বলছিলাম আমরা যাই সে করুক না কেন, ব্যবসায় যত টাকা আনছে তত টাকার কাজ করব। তার 1,50,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করলো, ব্যবসাতে আনছে সে কত টাকা? 1 লক্ষ টাকা। সেজন্য আমরা এখানে লিখবো কত টাকা? 1 লক্ষ টাকা। 1,50,000 টাকার কোনো কাজ নাই। তাহলে আমরা ক্যাশ টাকা আসছে, আমরা এখানে ক্যাশ সম্পত্তির পাশে ক্যাশের নামক একটা কলাম করব। তারিখটা হচ্ছে যে তোমার 2016 মার্চের 1 তারিখ। ক্যাশে 1 লক্ষ টাকা, আবার ক্যাপিটালেও কত টাকা? 1 লক্ষ টাকা। এখানে লিখবে ইনভেস্টেড। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে বলছে যে 3 তারিখ ফেড হাউস রেন্ট টাকা 4,000, তাহলে 4,000 টাকা ঘর ভাড়া পরিশোধ করছে। তো আমরা জানি রেন্টটা হচ্ছে একটা এক্সপেন্স, রেন্টটা একটা কি এক্সপেন্স। তাহলে এক্সপেন্স হলে তাহলে এটা হচ্ছে কয় তারিখ? এটা হচ্ছে 3 তারিখ। তাহলে তুমি রেন্ট পরিশোধ করছো, তাহলে ক্যাশ টাকা কমছে, ক্যাশ থেকে বিয়োগ করো 4,000 টাকা। এরপরে রেন্ট এক্সপেন্স হলে আমরা শিখে এসেছি ক্যাপিটাল কমে যায়, ওনার সিকিউরিটি কমে যায়, তাহলে এখান থেকে মাইনাস করো 4,000 টাকা। এখানে লিখবা রেন্ট এক্সপেন্স। এখানে একটা কথা তোমাদেরকে বলি, এখানে তো 1 মাসের ভাড়া দিছি। যদি এখানে বলতো যে পেড রেন্ট ফর 4 মান্থ বা ফর 1 ইয়ার, তখন তুমি রেন্টটাকে এক্সপেন্স হিসাবে লিখতে পারতা না, তখন তোমাকে রেন্টটাকে প্রিপেড রেন্ট বলে সম্পত্তি হিসাবে লিখতে হবে। অর্থাৎ যদি কোনো এক্সপেন্স যদি প্রিপেড করে বা অগ্রিম পরিশোধ করে, তখন সেটা হয়ে যাবে সম্পদ। বুঝে গেছে? অর্থাৎ যদি কোনো ভাড়া অগ্রিম দিয়ে দেয়, মানে একসাথে অনেক সময়ের জন্য বা 2-3 মাস বা 4-5 মাস বা 1 বছরের জন্য দিয়ে দেয়, তখন রেন্টটা হয়ে যাবে সম্পদ। কি হয়ে যাবে? সম্পদ। তখন তুমি রেন্ট এক্সপেন্স লিখতে পারবে না, তখন তোমাকে লিখতে হবে প্রিপেড রেন্ট। অর্থাৎ তখন এখানে তোমাকে সম্পত্তির পাশে কলাম করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে বলছে 4 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। তো আমরা আগে এখনই বলছি, যেহেতু আমাদের এখানে কস্ট প্রাইস দেওয়া আছে, সেজন্য আমরা এই অঙ্কটা করব কোন মেথডে? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজকে কি মনে করতে হবে? সম্পদ। অর্থাৎ পারচেজের পরিবর্তে আমরা মার্চেন্ডাইজ লিখব, আর মার্চেন্ডাইজ হচ্ছে একটা কি সম্পদ। তাহলে এখানে একটা কলাম করো সম্পত্তির পাশে, কলামটা করো, কলামের নাম হবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা পুরোটাই লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে কয় তারিখ? এটা হচ্ছে যে তোমার 4 তারিখ। দেখো, তাহলে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে কিনছে, তাহলে ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ থেকে ডিডাক্ট করো, এবং মার্চেন্ডাইজ পণ্য বাড়ছে, সেজন্য এখানে প্লাস করো। এর জন্য কি রিমার্কস লিখবো না। কেন? কারণ আমাদের ক্যাপিটালের টাকা ইনক্রিজ অথবা ডিক্রিজ হলে আমরা রিমার্কস লিখবো, না হলে আমরা কি লিখবো না? রিমার্কস লিখবো না। ওকে। এরপরে দেখো 8 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম জাকির।
জাকিরের কাছ থেকে 1 লক্ষ টাকার পণ্য কিনছে অন অ্যাকাউন্ট, গতদিনে বলছিলাম আমরা অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট বলা থাকলে সেটাকে বাকিতে মনে করতে হয়, অথবা অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট বলা নাই, প্রশ্নে কোনো প্রতিষ্ঠানের নাম বলা আছে বা কোনো পার্সনের বা ব্যক্তির নাম বলা আছে, তখন সেটাকে আমাদেরকে কি মনে করতে হবে, অন অ্যাকাউন্ট বা বাকিতে মনে করতে। তাহলে তুমি জাকিরের কাছ থেকে পণ্য কিনছো, জাকির তোমার কাছে টাকা পাবে, আর যারা আমাদের কাছে টাকা পাবে তারা হচ্ছে কি অ্যাকাউন্টস পেবল। তাহলে অ্যাকাউন্টস পেবলটা হচ্ছে আমাদের দায়, তাহলে এখানে দায়ের পাশে লিখো অ্যাকাউন্টস পেবল। তাহলে আমরা প্রথমে দেখি, তাহলে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম জাকির টাকা 1 লাখ, তাহলে 1 লক্ষ টাকা মার্চেন্ডাইজ কিনছি, তাহলে 1 লক্ষ টাকা এখানে লিখবো আমরা, সম্পদ বাড়ছে, অর্থাৎ যখন পারচেজ করব মার্চেন্ডাইজ বাড়বে, যখন সেলস করব মার্চেন্ডাইজ কি হয়ে যাবে, কমে যাবে। ওকে, তাহলে আবার জাকিরও আমাদের কাছে 1 লক্ষ টাকা পাবে, অর্থাৎ 1 লক্ষ টাকার সম্পদ বাড়তেছে, আবার 1 লক্ষ টাকার কি বাড়তেছে, দায় বাড়তেছে। আর একটা কথা মনে রাখবা, উভয় পাশে কিন্তু সমান প্রভাব হবে, এই পাশে যত টাকা বাড়বে এই পাশেও তত টাকা কমবে, এই পাশে যত টাকা কমবে এই পাশেও তত টাকা কমবে। আবার যদি দুইটাই এই পাশে বসে তাহলে একটা বাড়বে আর একটা কি হবে, অর্থাৎ সমান, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের ট্রানজাকশনের আনসারটা হবে 0, অর্থাৎ দুই জায়গায় আমাদের দুই পক্ষে প্রভাব বিস্তার করবে এবং ওইটা যোগফলটা অবশ্যই 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 কি হইতে হবে, 0 হইতে হবে, নাহলে কিন্তু মনে রাখবা তোমার অঙ্কটা মিলবে না। ঠিক আছে, তোমার কনসেপ্টে কি আছে, ভুল আছে। এরপরে আসো, এরপরে আছে পারচেজ, এটা লিখলাম 10 তারিখ, দেখো মোট টাকা 70,000 ফ্রম প্রাইম ব্যাংক, অর্থাৎ প্রাইম ব্যাংক থেকে তুমি 70,000 টাকা ধার নিছো এন্ড সাইন এ নোটস পেবল, এবং ওদেরকে একটা নোটে স্বীকৃতি দিছো। তাহলে নোটে স্বীকৃতি দিছো মানে তুমি কি একটা আইনসঙ্গত দলিলে লিখে দিছো যে তোমরা ঠিক আছে আমার কাছে টাকা পাবা, এটাকে বলা হয় আমাদের নোটস পেবল। কি বলা হয়, নোটস পেবল। অর্থাৎ যদি তুমি কোনো বিলের স্বীকৃতি দাও সেটা তোমার জন্য নোটস পেবল, আর যদি তুমি কোনো বিলের স্বীকৃতি আদায় করো বা পাও সেটা হচ্ছে তোমার জন্য নোটস পেবলটা হচ্ছে লায়াবিলিটিস আর নোট রিসিভেবলটা হচ্ছে অ্যাসেট। তাইলে দেখো তুমি প্রাইম ব্যাংক থেকে কি করছো, ধার করছো 70,000 টাকা, তাইলে ধার করো অথবা যাই করো তোমার নগদ টাকা বাড়বে। তাহলে এটা তারিখটা ছিল 8 তারিখ আর এখনকার এটা হচ্ছে যে 10 তারিখ, তাহলে তোমার নগদ টাকা বাড়ছে 70,000 টাকা, ধার করলেও যেহেতু টাকাটা প্রতিষ্ঠান আসছে এখানে বাড়বে, আর তুমি ওদেরকে একটা নোটস পেবল দিছো, নোটস পেবলের স্বীকৃতি দিছো, তাহলে নোটস পেবলের 70,000 টাকা। এখন প্রশ্ন করতে পারো স্যার যদি এখানে সাইনে নোটের কথা বলা না থাকে তখন আমরা কি করতাম, তখন এখানে দায়টা নোটস পেবল না লিখে আমরা দায়টার নাম লিখতাম লোন, কি লিখতাম, লোন লিখতাম। ঠিক আছে, নেক্সট এরপরে দেখো, এরপরে বলছে 16 তারিখ সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000, 85,000 টাকার পণ্য বিক্রি করছো, তাহলে তোমার 85,000 টাকা নগদে আসছে, তাহলে ক্যাশের সাথে যোগ করে দাও, ক্যাশের সাথে যোগ করে দাও 85,000। এখন আসো, তুমি 85,000 টাকার পণ্য বিক্রি করলেও যেটা কস্ট প্রাইস ছিল তোমার 65,000 টাকা। সবসময় একটা কথা মনে রাখবা, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা অলওয়েজ কস্ট প্রাইসে লিপিবদ্ধ হয়। কোন প্রাইসে, কস্ট প্রাইস। যখন তুমি পণ্যটা ক্রয় করবা তখন তোমার মার্চেন্ডাইজ বাড়বে, আবার যখন তুমি পণ্যটা বিক্রি করবা কস্ট প্রাইসে পণ্যটা কমবে। তাহলে 85,000 টাকা তুমি বিক্রি করছো, কিন্তু এটার মূল্য ছিল তোমার কত টাকা, 65,000 টাকা। অর্থাৎ তুমি 65,000 টাকার পণ্য বিক্রয় করছো কত টাকায়, 85,000 টাকায়। 65,000 টাকার পণ্য বিক্রি করছো 85,000 টাকায়, তাহলে 65,000 টাকা তোমার মজুত পণ্য কমে যাবে, মার্চেন্ডাইজ কমে যাবে, 85,000 টাকা নগদ টাকা বেড়ে যাবে। তাহলে যে অতিরিক্ত টাকাটা তুমি পাইছো, কারণ তোমার পণ্যটার মূল্য ছিল 85,000 টাকা, বিক্রি করে পাইছো 65,000 টাকা, বিক্রি করে পাইছো তুমি 85,000 টাকা, তাহলে অতিরিক্ত কত টাকা পাইছো, অতিরিক্ত পাইছো তুমি 85,000, আর এখানে 85,000 বিয়োগ 65,000, তাহলে তুমি অতিরিক্ত পাইছো 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে যে তোমার জন্য কি প্রফিট, 20,000 টাকা তোমার কি প্রফিট। তাহলে প্রফিটটা ক্যাপিটালের সাথে যোগ করবা, এখানে লিখবা যে সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ। ঠিক আছে, ওকে। এরপর আসো, তাহলে এটা বুঝছো 65,000 টাকার পণ্য ছিল আমার, এটা বিক্রি করছি আমি 85,000 টাকা, তাহলে আমার লাভ হয়েছে কত টাকা, 20,000 টাকা। ক্যাশে বাড়ছে 85,000 টাকা, বিক্রি করার কারণে আমার মজুত পণ্য কমে গেছে, মজুত পণ্য সবসময় কস্ট প্রাইসে কমবে 65,000 টাকা, আর অতিরিক্ত যে টাকাটা পাইছি সেটা হচ্ছে আমার জন্য কি প্রফিট। এখন প্রশ্ন করতে পারো স্যার এই টাকাটা যদি এটা থেকে কম হইতো তখন এখানে লস হইতো, কি হতো, এখানে লস হইতো। ঠিক আছে,
ওকে, আর সবসময় মার্চেন্ডাইজ থেকে কস্ট প্রাইসটা বিয়োগ করবা, আর পারচেজ করলে ওটা যোগ করবা। সেলস করলে বিয়োগ করবা কস্ট প্রাইস, আর পারচেজ করলে কি করবা, যোগ করবা। নেক্সট এরপরে বলছে দেখো 21 তারিখ, সোল মার্চেন্ডাইজ টু আজম। আজমের কাছে তুমি বিক্রি করছো 1,20,000 টাকার পণ্য। তাহলে আজমের কাছে বিক্রি করছো মানে কোনো ব্যক্তির কাছে বিক্রি করছো, টাকা পাওয়া নাই। তাহলে টাকা পাওয়া নাই মানে ওদের কাছে তুমি টাকাটা কি পাইবা, ওদের কাছে টাকাটা কি তুমি পাইবা, ওদের কাছে টাকাটা পাইবা। তাহলে ওদের কাছে যদি তুমি টাকাটা পাও, এটা তোমার জন্য হচ্ছে কি অ্যাসেট, এটা তোমার জন্য কি অ্যাসেট। এখানে আমাদের যেটা বলছিলাম এই যে 16 তারিখে, তাহলে আমরা 85,000 টাকার পণ্য বিক্রি করছি, তারপরে 65,000 টাকা কস্ট পাইছিল, তাহলে 65,000 টাকার পণ্য 85,000 টাকা বিক্রি করছে আমাদের, এখানে আমাদের কি 20,000 টাকা আমাদের প্রফিট হয়েছে। এর পরের তারিখটা দেখো, এরপরে বলছে আমাদেরকে সোল মার্চেন্ডাইজ টু আজম টাকা 1,20,000, কস্ট টাকা কস্ট 85,000, অর্থাৎ 1,85,000 টাকার পণ্য তুমি বিক্রি 1,20,000 টাকার পণ্য বিক্রি করছো, যেটার কস্ট পাইছিল তোমার কত টাকা 85,000 টাকা। কত টাকা ছিল 85,000 টাকা ছিল। এখন আসো, তাহলে আজমের কাছে তুমি পণ্যটা বিক্রি করছো, তাহলে টাকা পাওয়া নাই, তাদের কাছে তুমি টাকাটা পাইবা। আর আমরা যাদের কাছে টাকা পাবো তারা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এখানে আমাদের সম্পত্তির পাশে অ্যাকাউন্ট রিসিভেবল বলে কি করতে হবে, কলাম করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল বলে আমাদেরকে কি করতে হবে, কলাম করতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবো কত টাকা 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এখন আসো, এই 1,20,000 টাকা এটা কস্ট পাইছিল 85,000 টাকা, তাহলে তোমার মজুদ পণ্য বা মার্চেন্ডাইজ কমে যাবে কত টাকা, অর্থাৎ 85,000 টাকার পণ্য তুমি 1,20,000 টাকায় কি করছো, বিক্রি করছো। তাহলে দেখো 85,000 টাকার পণ্য তুমি 1,20,000 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার এখানে প্রফিট হচ্ছে 35,000 টাকা। কত টাকা 35,000 টাকা তোমার এখানে প্রফিট। তাহলে আমরা এখানে ক্যাপিটালের সাথে যোগ করব 35,000 টাকা, ব্যাখ্যা লিখবো সেলস রেভিনিউ। আবার দেখো, তাহলে 1,20,000 টাকার পণ্য আমরা বিক্রি করছি, বিক্রি করার আমাদের মজুদ পণ্য ছিল 85,000 টাকা, অর্থাৎ 85,000 টাকার পণ্য 1,20,000 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের 35,000 টাকা হচ্ছে আমাদের এখানে কি প্রফিট। এরপরে দেখো পেমেন্ট রিসিভ অ্যামাউন্ট টাকা 60,000, অর্থাৎ পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট টাকা 60,000। এই যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 1,20,000 টাকা পাবো, এদের কাছ থেকে এখন আমরা পেয়ে গেছি কত টাকা 60,000 টাকা। তাহলে সে পেয়ে গেলে আমাদের ক্যাশে টাকা যোগ হবে, ক্যাশের সাথে যোগ করবা 60,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু তোমাকে টাকাটা দিয়ে দিছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস হবে কত টাকা 20,000 টাকা। এটা হচ্ছে 21 তারিখের, আর এখনকার আমাদের এটা হচ্ছে 30 তারিখ। আবার বলতেছি, তাহলে পেমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যে 1,20,000 টাকা পাবো, এখান থেকে তারা আমাদেরকে 60,000 টাকা দিয়ে ফেলছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হবে 60,000 টাকা, আর ক্যাশ প্লাস হবে কত টাকা 60,000 টাকা। ওকে, এরপরে বলছে ফের স্যালারি টাকা 10,000, 10,000 টাকা তুমি স্যালারি পরিশোধ করছো, 10,000 টাকা কি করছো স্যালারি পরিশোধ করছো। তাহলে স্যালারি পরিশোধ করলে তোমার ক্যাশ টাকা কমে যাবে, ক্যাশ থেকে বিয়োগ করবা 10,000 টাকা, এটা হচ্ছে তোমার 31 তারিখ। আবার এটা যেহেতু এক্সপেন্স, এখান থেকে ক্যাপিটাল থেকে বিয়োগ করবা 10,000 টাকা, ব্যাখ্যা লিখবা স্যালারি এক্সপেন্স। ঠিক আছে, ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যোগ করে দেব সবগুলা। প্রথমে দেখো ক্যাশটা আমরা যোগ করি, ক্যাশের আছে 1 লাখ মাইনাস 4,000, এরপরে মাইনাস 60,000, এরপরে প্লাস 70,000, এরপরে প্লাস 85,000, এরপরে হচ্ছে প্লাস 60,000 মাইনাস 10,000। তাহলে আমাদের ক্যাশ রয়েছে 2,41,000, 2,41,000। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের 60,000 প্লাস 1 লাখ মাইনাস 65,000,
মাইনাস 85,000। তাহলে এটা হচ্ছে আমাদের আর আছে এখানে 10,000। এরপর এটা একটু দেখি আমরা 65,000 প্লাস 1 লাখ, এরপর মাইনাস 65,000 মাইনাস 85,000। তাহলে ঠিক আছে, এটা 10,000 আর এটা হচ্ছে 60,000, অর্থাৎ 1,20,000 থেকে 60,000 ডিডাক্ট করলে আর আছে 60,000। এটা হবে আমাদের 1 লাখ, এটা হচ্ছে 70,000 আর ক্যাপিটালটা দেখাও 1 লাখ মাইনাস 4,000 প্লাস 20,000 প্লাস 35,000 মাইনাস 10,000। তাহলে 1,41,000। এখন আমরা এগুলা তিনটা আবার যোগ করব। 1,41,000 প্লাস 70,000 প্লাস 1 লাখ, তাহলে আমাদের 3,11,000। এই পাশে আমরা যোগ করব 2,41,000 প্লাস 10,000 প্লাস 60,000, তাহলে 3,11,000। 3,11,000। এভাবে আমরা কি করব, এভাবে আমাদের দুই পাশ সমান হয়ে যাবে, আমরা এভাবে মিলাই দেব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের পরিপূর্ণ অঙ্ক। তো গতদিন তোমাদেরকে আরেকটা বিষয় দেখাইছিলাম, যদি আমাদেরকে এখানে ইনকাম স্টেটমেন্ট করতে বলে আমরা ফরম্যাট করে জাস্ট এখানে যেগুলা রেভিনিউ আছে রেভিনিউ থেকে এক্সপেন্সটা বিয়োগ করলে আমাদের নেট ইনকাম বা নেট লসটা চলে আসবে। এরপরে যদি আমাদের ওনার সিকিউরিটি বলে ক্যাপিটাল, নেট ইনকাম যোগ ড্রয়িং থেকে ড্রয়িং বিয়োগ, আর ব্যালেন্স শিটে তো অ্যাসেট এর পাশে অ্যাসেটগুলো লিখে দেব, ব্যালেন্সগুলো নিচে, আর লায়াবিলিটিস এর পাশে লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটির ব্যালেন্স যোগ করে দিলে আমাদের সমান হয়ে যাবে। এখন আরেকটা বিষয় এখানে আমাদের অঙ্ক শেষ সেটা, তাহলে কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে একটু জানাবা, আমাকে একটু জানাবা নিচে যদি না বুঝো, এবং ইউনিভার্সিটি কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। আরেকটা বিষয় বলে শেষ করতেছি, সেটা হচ্ছে যদি আমাদের প্রশ্নে যদি প্রিপেড এক্সপেন্স বা প্রিপেড রেভিনিউ, তারপর আনআর্নড রেভিনিউ অথবা আমাদের অ্যাকুরেট রেভিনিউ থাকে, তখন সেগুলো সম্পদ বা দায় হিসাবে লিখতে হবে। অর্থাৎ যদি ব্যয় অগ্রিম ব্যয় হয়, যেটাকে বলা হয় প্রিপেড এক্সপেন্স। এই প্রিপেড এক্সপেন্সটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অ্যাসেটস। আর এরপর হচ্ছে আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ হচ্ছে অগ্রিম আয়। আনআর্নড রেভিনিউ মানে কি? অগ্রিম আয়। এটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে লায়াবিলিটিস। এরপর হচ্ছে অ্যাকুরেট রেভিনিউ। অ্যাকুরেট রেভিনিউ মানে হচ্ছে এটা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেটস, আর অ্যাকুরেট এক্সপেন্স মানে হচ্ছে বকেয়া ব্যয়, এটা প্রতিষ্ঠানের জন্য লায়াবিলিটিস। এখন প্রশ্ন করতে পারে স্যার এগুলা কেন লিখতেছেন? এগুলা এই জন্য লিখতেছি, অনেক সময় আমাদের প্রশ্নে বলা থাকে রেন্ট প্রদান করা হয়েছে 3 মাসের জন্য, রেন্ট পেড ফর 3 মান্থ, এটা হচ্ছে আমাদের জন্য কি অগ্রিম ব্যয়, এটা আমাদের অ্যাসেট, এটাকে তখন এক্সপেন্স হিসাবে লেখা যাবে না। অ্যাসেটের পাশে তোমার প্রিপেড এক্সপেন্স বলে একটা কলাম করতে হবে এবং সেখানে তোমাকে টাকাটা লিখতে হবে, তখন এটাকে অ্যাসেট হিসাবে লিখতে হবে, কিন্তু এটা এক্সপেন্স হিসাবে তোমার ক্যাপিটাল থেকে তখন বাদ দেওয়া যাবে না। একইভাবে যদি তোমার আনআর্নড রেভিনিউ দেওয়া থাকে, আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে যে তুমি আয় হবে কিন্তু টাকা নিয়ে ফেলছো, ওদেরকে সেবা দাও নাই, এরকম যদি দেওয়া থাকে তখন সেটাকে তুমি রেভিনিউ বলে লিখতে পারবে না, তখন সেটাকে লায়াবিলিটিস এর পাশে আনআর্নড রেভিনিউ বলে তোমার একটা কলাম করে লিখতে হবে। একইভাবে তোমার যদি অ্যাকুরেট রেভিনিউ মানে তুমি সেবা দিয়ে ফেলছো টাকা পাও নাই মানে বকেয়া আয়, এরকম যদি বলা থাকে তখন তোমাকে অ্যাসেটের পাশে একটা কলাম করতে হবে অ্যাকুরেট রেভিনিউ। যেমন সার্ভিস যদি বকেয়া থাকে তাহলে সার্ভিস রিসিভেবল বলে লিখতে হবে সম্পত্তির পাশে। একইভাবে যদি কোনো ব্যয় যদি তোমার বকেয়া থাকে, যেমন স্যালারি এক্সপেন্স ডিউ,
তাহলে স্যালারিটা বকেয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে সেটা তোমার দায়ের পাশে লিখতে হবে, এটাকে তোমার তখন কি এক্সপেন্স হিসেবে দেখানো যাবে না। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কগুলা প্র্যাকটিস করো আর বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনগুলা দেখবা, বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনগুলা দেখলে আমাদের কি হবে, পরীক্ষায় চলে আসবে। আরেকটা অঙ্ক আমরা একটু দেখি, তোমাদেরকে গতদিনও বলছিলাম, তোমাদেরকে আমরা গতদিন দুইটা সূত্র লিখছিলাম। যেমন এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে যে NU BBA অনার্স অ্যাকাউন্টিং 2012 এবং এটা 2019 এ আসছে। ওই যে তোমাদেরকে বলছিলাম যে একটা সূত্র দিয়ে অঙ্ক করতে, ওই অঙ্কটা একটু আমরা দেখি, জাস্ট আমাদের 5 মিনিট লাগবে অঙ্কটা, আমরা একটু এটা একটু দেখি। তোমরা অঙ্কটা নাও, ওটা খুঁজে বের করো। এটা লিলি কোম্পানি বলেও দেওয়া থাকতে পারে, অথবা তোমার এখানে দেওয়া আছে ফাহিম কোম্পানি, বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন আছে। প্রশ্নটা দেখো, ফাহিম কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অফ দ্য ডেট ইন্ডিকেটেড ডিসেম্বর, এখানে 3 বছরের তথ্য দেওয়া আছে 2009, 2010 এন্ড 2011। এরপরে ফাহিম কোম্পানি বিগেন অন জানুয়ারি 1, 2009 উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। আমরা এক বছরেরটা করে দিই, তোমরা পরবর্তীগুলো পারবা। যেমন আমরা প্রথম এখানে তোমাকে কি করতে বলছে, তোমাকে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখো, ইন 2009 অ্যাজিউমিং ফাইম ড্রয়িং ওয়ার টাকা 15,000 ফর দ্য ইয়ার। তাহলে তোমাকে ইনস্ট্রাকশন ফ্রম দ্য ফলোইং অ্যানালাইসিস দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি ফর ইচ ইয়ার, কম্পিউট দ্য নেট ইনকাম অর নেট লস। তোমাকে এগুলার আলোকে তোমাকে নেট ইনকাম বা কি বের করতে হবে, নেট ইনকাম বা তোমাকে নেট লসের পরিমাণটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তো নেট ইনকাম বা নেট লসের পরিমাণ যদি আমরা বের করতে চাই, আমরা গতদিন তোমাদেরকে তিনটা সূত্র লিখে দিছি। একটা হচ্ছে ওপেনিং ওনার্স ইকুইটির জন্য একটা, এন্ডিং ওনার্স ইকুইটির জন্য একটা, আবার এন্ডিং ওনার্স ইকুইটির জন্য আমাদের ইনকাম রেভিনিউ বলে আরেকটা সূত্র। এই তিনটা সূত্রের আমাদের এখানে প্রয়োগ হবে। যেমন প্রথমে আসো 1 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা করি। 1 নাম্বার রিকোয়ারমেন্টটা প্রথমে আমরা ওপেনিং ওনার্স ইকুইটিটা বের করব। তাহলে ওপেনিং ওনার্স ইকুইটি বের করার সূত্রটা হচ্ছে ওপেনিং ওনার্স ইকুইটি সমান ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং কি, ওপেনিং লায়াবিলিটিস। এখন দেখো 1 নাম্বারটা করতেছি আমরা। ওপেনিং অ্যাসেটস তোমার কত টাকা দেওয়া আছে, ওপেনিং অ্যাসেট দেওয়া আছে 4 লাখ, ওপেনিং ওনার্স ইকুইটি দেওয়া, লায়াবিলিটিস দেওয়া আছে তোমার 2,50,000। তাহলে সরি, এটা ওপেনিং না, এটা হচ্ছে এন্ডিং, কারণ এগুলা তথ্যগুলো দেওয়া আছে এন্ডিং এর তথ্য। হ্যাঁ, 31 ডিসেম্বর মানে এন্ডিং এর তথ্য দেওয়া আছে। তাহলে তোমার এটা বের হচ্ছে 1,50,000। তাহলে তোমার কি বের হইছে, এন্ডিং ওনার্স ইকুইটি বের হইছে, এন্ডিং ওনার্স ইকুইটি, এন্ডিং ওনার্স ইকুইটি বের হইছে তোমার 1,50,000। এখন সুতরাং আমাদের এন্ডিং ওনার্স ইকুইটির আরেকটা সূত্র তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস নেট ইনকাম এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নেট ইনকাম বা নেট লস। একটা করে দিচ্ছি, তোমরা বাকিটা করতে পারবা, মাইনাস ড্রয়িং। এখন দেখো এন্ডিং ওনার্স ইকুইটি আমরা বের করলাম কত, 1,50,000। এটা 2009 এর কাজ করতেছি কিন্তু আমরা 2009। তাহলে এন্ডিং ওনার্স ইকুইটি 1,50,000 টাকা লিখলাম। প্রথমে বলছে দেখো, একবারে প্রশ্নের সাথে বলা আছে ফ্রম দ্য বিগিনিং অন জানুয়ারি 1, 2009 উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। কত, 1 লাখ। তাহলে বিগিনিং ওনার্স ইকুইটি আছে 1 লাখ, নেট এডিশনাল ইনভেস্টমেন্ট নাই, তাহলে লিখবো না আমরা। এরপরে প্লাস মাইনাস নেট ইনকাম বা নেট লস, এরপরে মাইনাস ড্রয়িং দেওয়া আছে প্রশ্নে, দেখো ড্রয়িং দেওয়া আছে 15,000। এখন এটা সমাধান করো, 1,50,000 লিখে ফেলো। এরপর 1 লাখ থেকে 15,000 বিয়োগ করলে 85,000 প্লাস মাইনাস নেট ইনকাম
বা নেট লস। এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে প্লাস মাইনাস দুইটা একসাথে কেন দিবেন? কারণ আমাদের নেট ইনকাম বা নেট লস দুইটা হবে না, যে কোনো একটা হবে। তাহলে ইনকাম হলে প্লাস হবে, লস হলে তখন কি হবে? মাইনাস হবে। এখন দেখো আমি যদি 1,50,000 অর্থাৎ এই 85,000 টাকাকে এই পাশে যদি আমি পক্ষান্তর করি, এই পাশে যদি আমি পক্ষান্তর করি, তাহলে কি হবে? প্লাস চিহ্ন আসবে নাকি মাইনাস চিহ্ন আসবে? প্লাস আসবে। তাহলে প্লাস আসলে কি? নেট ইনকাম। এখন আর প্লাস মাইনাস লিখার দরকার না, আমরা লিখে দেব নেট কি? ইনকাম। সুতরাং নেট ইনকাম সমান কত বলো? নেট ইনকাম সমান হবে তোমার 1,50,000 মাইনাস 85,000। 1,50,000 মাইনাস 85,000। তাহলে আমাদের 65,000 হচ্ছে তোমার কি? 65,000 হচ্ছে তোমার নেট ইনকাম। এভাবে আমাদেরকে করতে হবে। একই ভাবে 2 নাম্বারটা যখন করবা এন্ডিং ওনার্স ইকুইটি বের করে ফেলবা কিভাবে? ওই যে 4,60,000 টাকা থেকে 2010 এরটা 3 লক্ষ টাকা বিয়োগ করে দিবা, তাহলে এন্ডিং ওনার্স ইকুইটিটা বের হয়ে যাবে। এই সূত্রটা আবার লিখবা, লিখার পরে এন্ডিং ওনার্স ইকুইটি যেটা বের করবা এটা লিখবা। আর ওপেনিং ওনার্স ইকুইটি হচ্ছে এই যে 2009 সালে আমরা এন্ডিং ওনার্স ইকুইটি কত পাইছিলাম? 1,50,000 টাকা, যেটা 2009 সালের জন্য ওপেনিং, সেটা 2010 সালের জন্য, যেটা 2009 সালের জন্য এন্ডিং, সেটা 2010 সালের জন্য হবে কি? ওপেনিং। একইভাবে যখন তুমি 3 নাম্বারটা করবা, আবার প্রথমে এন্ডিংটা বের করবা, এরপরে এই সূত্রটা লিখবা, সূত্রটা লেখার পরে এরপরে তোমার এন্ডিংটা তো বের করলা, আর ওপেনিং হবে 2011 সালে। 2010 সালের যেটা কি ছিল, 2010 সালের যেটা এন্ডিং ছিল, সেটা 2011 সালের জন্য কি হয়ে যাবে? ওপেনিং হয়ে যাবে। আর বাকি তথ্যগুলো লিখে তোমরা আস্তে আস্তে এটা কি করে ফেলবা? সমাধান করে ফেলবা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটার মাঝখানে একটু সমস্যা হয়েছে, তোমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নিবা, আর এবারে আস্তে আস্তে সমাধান করো। আমাদের এর বাইরে নতুন আমাদের আর কোনো নিয়মের অঙ্কটা এই কোশ্চেন থেকে এর ভিতরে অঙ্ক আসবে। একটু ভালো করে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আর যদি কোনোটা যদি না বুঝো তাহলে আমাকে জানাইবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। ততটুকু ওই ক্লাসটা আসা পর্যন্ত এগুলো একটু প্র্যাকটিস করো ভালো করে। ওকে, আল্লাহ হাফেজ।